স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে, সঙ্গে আছে মিসাদিয়া লাবনী। তরুণ উদ্যোক্তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আইটি পার্কগুলোর অব্যবহৃত অবকাঠামো, স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের ব্যবহারের সুযোগ করে দিচ্ছে সরকার। দেশ থেকে যারা উদ্যোক্তা হিসেবে বিকশিত হতে চায় তাদের সহযোগিতা করা হবে। সেমিকন্ডাক্টর প্রস্তুতকারকদের মতো বড় উদ্যোক্তাদের সরকার দেশে আনার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সরকার তহবিল দেওয়ার কথাও জানান তিনি। যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিশ্বাস থেকে আজকের এই আয়োজন। সেখানে দেশের স্বনামধন্য 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 230 শিক্ষার্থীর সঙ্গে খোলামেলা আলাপ করেন সরকার প্রধান। স্টার্টআপ প্রতিষ্ঠার নানা সংকট ও সম্ভাবনা তুলে ধরে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চান উদ্যোক্তারা। আমাদের সবথেকে বড় প্রয়োজনের মধ্যে থাকছে আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট স্টার্টআপস আর, বিজনেস ফ্রেন্ডলি পলিসি এবং এমন একটি ইকোসিস্টেম যেখানে স্টার্টআপকে প্রতিদ্বন্দ্বী কিংবা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না, একটা গ্রোথ পার্টনার হিসেবে দেখা হবে। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় 7টি স্টার্টআপ প্রতিষ্ঠাতার হাতে অনুদানের চেক তুলে দেন। সেই সঙ্গে তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৈরি জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন সরকার প্রধান। খোলামেলা আলোচনায় শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী। দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। দ্বিতীয়, যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। প্রধান অতিথির বক্তব্যে ব্যবসা ছেড়ে রাজনীতিকে বেছে নেয়, নির্যাতন নিপীড়ন সহ্যের পাশাপাশি ধৈর্যের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন সরকার প্রধান। যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা, অর্থ হলো আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আবারও আমি বলছি, আমরা আছি আপনাদের সাথে, কতটুকু পারবো জানি না, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। পরে তরুণ উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বছরের পর বছর বিদেশে অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি হারিয়েছে বিপুল পরিমাণ সম্পদ। সরকার পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ জোরদার করলেও অর্থনীতিবিদরা বলছেন, শুধু অর্থ ফেরত আনলেই হবে না, অর্থ পাচারের দুর্বলতা ও অনিয়মের সুযোগও স্থায়ীভাবে বন্ধ করতে হবে। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। বছরের পর বছর ব্যাংক খাতের অনিয়ম, ভুয়া ঋণ, আমদানিতে অতিমূল্যায়ন, রপ্তানিতে কম মূল্যে ঘোষণা, হুন্ডি এবং অফশোর ব্যাংকিং অপব্যবহারের মাধ্যমে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এর ফলে শুধু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রায় দেশ ছেড়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতাও। অর্থনীতিবিদদের মতে, অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বেড়েছে, ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সরকারের রাজস্ব আহরণও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দীর্ঘমেয়াদী অর্থনীতিতে প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। টাকা এক জায়গায় থাকে না এবং লন্ডনেও একভাবে সরাসরি লন্ডনে যায়নি। এটা হয়তো এই বাংলাদেশ থেকে দুবাইতে গেছে, দুবাই থেকে হয়তো কেমেন আইল্যান্ডে গেছে, কেমেন আইল্যান্ড থেকে আরেকটা শেল কোম্পানি করে সেই শেল কোম্পানির থ্রুতে লন্ডনে ইনভেস্ট করা হয়েছে। তো আমাদের ইন্টারন্যাশনাল এফোর্টে যেতে হবে, তাদের সহায়তা নিতে হবে এবং টাকাকে ট্রেস করতে হবে। এটা একটা উপায়। টাকা ট্রেসেবল, ইটস নট আনট্রেসেবল কিছু না। সেকেন্ড দেশে, থার্ড কান্ট্রি, ফোর্থ কান্ট্রিতে গেছে, ফিফথ কান্ট্রিতে গেছে, এটা যাবেই। দ্যাটস হাউ ইট ইজ ডান। দ্যাট ডাজন্ট মিন দ্যাট মানি ইজ লস্ট। ফিফথ কান্ট্রিতে গেলেও তার অ্যাসেট খুঁজে পাওয়া যাবে।
পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে তাদের মতে বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনা একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া। তাই অর্থ উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে অর্থ পাচারের সুযোগ তৈরি না হয় সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। আমি আশা করব যে সরকার তাদের দিকটা চালাবে এবং সরকার ব্যক্তি খাতে যে উদ্যোগ, ব্যাংক থেকে ল ফার্ম, প্রাইভেট ল ফার্মের সাথে যে চুক্তিগুলো হয়েছে বা চুক্তিগুলো হতে পারে, সেটার মাধ্যমে সিভিল স্যুট করে টাকা উদ্ধার করার জন্য যে চেষ্টা, সেটাও চলমান রাখা। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতের কার্যকর তদারকি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থ পাচার বিরোধী আইন বাস্তবায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা গেলে এই প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। অর্থনীতিবিদদের মতে অর্থ পাচারের বিরুদ্ধে টেকসই সাফল্য নির্ভর করবে শুধু অতীতের অর্থ উদ্ধার নয়, বরং ভবিষ্যতের পাচার রোধে কার্যকর সংস্কার, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার ওপর। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও 2025 সালে রপ্তানি প্রবৃদ্ধি নেমেছে মাত্র 0.89%। বিশ্ব বাণিজ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। ডব্লিউটিওর তথ্য বলছে, বৈশ্বিক বাজার যখন 4.46% হারে বাড়ছে, তখন বাংলাদেশের এই ধীরগতি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। বিশ্ব পোশাক বাণিজ্যে এখনো দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বৈশ্বিক বাজার বাড়লেও দেশের রপ্তানি প্রবৃদ্ধি থেমে রয়েছে 1%-এরও নিচে। আর দ্রুত ব্যবধান কমিয়ে আনছে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর তথ্য বলছে, 2025 সালে বাংলাদেশ $38.82 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের বছর ছিল $38.48 বিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে মাত্র 0.89%। বিপরীতে চলতি বছরে বৈশ্বিক পোশাক রপ্তানি বেড়েছে 4.46%। অর্থাৎ বৈশ্বিক বাজার সম্প্রসারিত হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের প্রধান প্রতিযোগী দেশগুলো। চলতি বছরে ভিয়েতনাম 10.53% প্রবৃদ্ধি নিয়ে $37.51 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। ফলে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে দাঁড়িয়েছে মাত্র $1.31 বিলিয়ন। এছাড়া কম্বোডিয়া 16.88%, পাকিস্তান 6.83%, ইন্দোনেশিয়া 5.79% এবং ভারত 5.47% প্রবৃদ্ধি অর্জন করেছে। WTOর তথ্য বলছে, বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব কমেছে। 2024 সালে যেখানে ছিল 7%, 2025 সালে তা নেমে এসেছে 6.76%। বিপরীতে ভিয়েতনামের অংশ বেড়ে হয়েছে 6.53%। অর্থাৎ দ্বিতীয় স্থানের ব্যবধান এখন ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় অনেক কম। যদিও এখনো শীর্ষে রয়েছে চীন, তবে দেশটির রপ্তানি কমেছে প্রায় 7%। চীনের ছেড়ে যাওয়া বাজারের বড় অংশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো দখল করলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ 36.55 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, সোমবার পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 36.54 বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ 31.90 বিলিয়ন ডলার। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে স্বল্প সুদে ও সহজ শর্তে অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সংস্কার, জলবায়ু অর্থায়ন সহজ, প্রবাসী বেকার এবং প্রযুক্তি সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সোমবার জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে আহ্বান জানান তিনি। বলেন, ঋণের বাড়তি ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়ন সহায়তা কমে যাওয়া, ডিজিটাল বৈষম্য এবং সাশ্রয়ী অর্থায়নের সীমিত সুযোগ এলডিসিগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বড় বাধা। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ন্যায্য অর্থায়ন নিশ্চিত করা, কার্যকর ঋণ সমাধান ব্যবস্থা গড়ে তোলা এবং প্রযুক্তি হস্তান্তরের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান উপদেষ্টা। Market access for LDCs by reversing protectionist trends and ensuring transparent, simplified and development-friendly rules of origin. Fifth, stronger international cooperation is needed
to bridge digital and technological divides through enhanced technology transfer, capacity building, and digital transformation, enabling LDCs to harness innovation and accelerate sustainable development. ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার সরবরাহ না থাকার অজুহাতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে কাঁচা শাকসবজি ও মাছ মাংসের দাম। গেল সপ্তাহে 120 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 160 টাকায়। চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো, শসা, গাজর সহ অন্যান্য সবজি। বাড়তি মাছের দামও। খরচ বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজি থেকে শুরু করে মাছ মাংস। এবারের অজুহাত টানা বৃষ্টি আর জলবদ্ধতা। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। গেল সপ্তাহে কেজিতে 120 টাকায় বিক্রি হওয়া টমেটো এ সপ্তাহে বিক্রি হচ্ছে 140 টাকায়। 120 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে 160 টাকা। বেড়েছে বেগুন, গাজর, ঢেঁড়স সহ অন্যান্য সবজির দামও। দীর্ঘদিন ধরে বৃষ্টি থাকার কারণে আসলে কাঁচা সবজির দাম অনেক বাড়ছে। বৃষ্টির আগে কাঁচা সবজির দাম 20 থেকে 30 টাকা বা 40 টাকা ছিল, এখন আপনার 60 থেকে 80 টাকা নিচে কোনো সবজি নেই। শসা 100 টাকা, তারপরে টমেটো 140 টাকা, তারপর মরিচ 160 টাকা। বৃষ্টির কারণে মাল আসতে পারে না, এলা শসার দামটা একটু বেশি। শুধু সবজি নয়, চড়া মাছের বাজারও। গেল সপ্তাহে 450 টাকায় কেজি বিক্রি হওয়া রুই এ সপ্তাহের দাম 500 টাকা। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 টাকায়, যা গেল সপ্তাহে বিক্রি হয়েছে 220 টাকা কেজিতে। মাছের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। ব্রয়লার আজকে 180 টাকা কেজি চলতেছে, আজ সোনালি 320 টাকা, 230 টাকা। দেশি মুরগি 600 থেকে 650 টাকা কেজি চলতেছে। অন্য মাছের থেকে 10-20 টাকা কেজি থেকে বাড়ছে। বৃষ্টি তো চারিদিকে পানি বেশি, মাছটা আরো একটু কম আসে, পাইকার অনেক বেশি। নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। আমরা তো নিম্ন আয়ের মানুষ, আমরা সীমিত বেতনে ঢাকা শহরে চলাফেরা, যদি এরকম সপ্তাহে সপ্তাহে বাড়ে তাহলে তো আমাদের চলতে সমস্যা হয়ে যায়। আমরা তো যে সময় যেই দাম ওই দামই কিনতে হয়, আমরা কি করব। বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য। জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকায় প্রতি বছরই আশঙ্কাজনকভাবে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এই সংকট মোকাবেলা এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতে বরেন্দ্র প্রকল্পের অংশীজনদের নিয়ে কর্মশালা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, যেখানে গুরুত্ব পেয়েছে কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 10টি জেলা নিয়ে গঠিত বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চল। ভৌগোলিক কারণে এখানকার শক্ত লালচে মাটির নিচের পানির স্তর প্রতি বছর আশঙ্কাজনকভাবে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবে খরাপ্রবণ এই অঞ্চলে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহার নিশ্চিত করা। সংকট মোকাবেলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির অর্থায়নে মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজন করা হয় বরেন্দ্র প্রকল্পের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা। দেশে উৎপাদিত চালের 42% আসে এই বরেন্দ্র অঞ্চল থেকে। উৎপাদন কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে সরকার কাজ করছে, জানালেন কৃষি সচিব রফিকুল মুহাম্মেদ। আমাদের এই ভাতের, চালের, ধানের উৎপাদনের সারা দেশে 42% আমরা উৎপাদন করি এই এলাকায়। টেকসই পানি ব্যবস্থাপনা, কৃষিতে পানি সাশ্রয় প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেন বক্তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি, বাণিজ্য, শ্রম, জ্বালানি ও রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা ও শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ, ট্রেড ইউনিয়ন এবং শ্রম আইন সংস্কার নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে ২,১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২,১৯,৮০৮ টাকা। নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তের কথা জানায় বাজুস। আর অপরিবর্তিত আছে রূপার দাম। সোমবার ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট রূপার নতুন দাম নির্ধারণ করা হয় ৪,৬০৭ টাকা। চলতি বছর এ পর্যন্ত ৯১ বার স্বর্ণ এবং ৫৬ বার রূপার দাম সমন্বয় করেছে বাজুস। স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সঞ্চালন, ক্যারিয়ার স্ক্রিনিং এবং রোগটি প্রাথমিকভাবে শনাক্তের বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক এর চেয়ারম্যান ASM শহীদুল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $85 কাছাকাছি পৌঁছেছে। সরবরাহ ঘাটতির ঝুঁকি আরও স্পষ্ট হলে তেলের দাম $100 পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালীতে থমকে গেছে জাহাজ চলাচল। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত সপ্তাহের তুলনায় জাহাজ চলাচল কমে এসেছে 50%-এরও নিচে। অথচ গেল ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর আগেও প্রতিদিন প্রায় 130টি জাহাজ এই জলপথে যাতায়াত করত। মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপর আবারও অবরোধ আরোপ করবে এবং জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায় করবে। একই সঙ্গে হরমুজে দুপক্ষের হামলাও অব্যাহত রয়েছে। এমন বাস্তবতায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 2% বেড়েছে। বর্তমানে তেলের দাম প্রায় $85 ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুরের স্পার্টা কমোডিটিজের একজন সিনিয়র তেল বাজার বিশ্লেষক জুন গো আল জাজিরাকে জানান, পেট্রোলিয়াম রিজার্ভের পরিমাণ কমে আসায় বাজার এখন চরম ঝুঁকিতে রয়েছে। সরবরাহ ঘাটতি আরও স্পষ্ট হলে তেলের দাম $100 পৌঁছানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে DSX সূচক 44 পয়েন্ট বেড়েছে, বেড়ে দাঁড়িয়েছে 5,911 পয়েন্টে। এছাড়া যদি আমরা দেখি ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 199টির, কমেছে 137টির, অপরিবর্তিত রয়েছে 57টি দর। লেনদেন গত কার্যদিবসের তুলনায় 238 কোটি 14 লাখ টাকা বেড়েছে, বেড়ে হয়েছে 1,651 কোটি 15 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়ে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল আমান ফিড পিএলসি, দ্বিতীয় অবস্থানে অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, তৃতীয় অবস্থানে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল আমান ফিড পিএলসি, অ্যাপেক্স ট্যানারি এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি দেখি সার্বিক সূচক আজ 167 পয়েন্ট বেড়েছে, বেড়ে দাঁড়িয়েছে 15,778 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 137টির, কমেছে 89টির, অপরিবর্তিত রয়েছে 26টির দর। লেনদেন হয়েছে 78 কোটি 15 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে যদি আমরা দেখে নেই, US ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 75 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 75 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 169 টাকা 84 পয়সা, বিক্রি হয়েছে 162 টাকা 51 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 145 টাকা 96 পয়সা, বিক্রি হয়েছে 139 টাকা 44 পয়সায়। সেই সাথে জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য ছিল 33 টাকা 35 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 58 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 30 টাকা 83 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 93 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য ছিল 99 টাকা 2 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 47 পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হয়েছে 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 20 টাকা 4 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 4 পয়সায়।
এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ইউনিট প্রধান পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 9 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 25 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 11 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 10 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।